হঠাৎ জ্বলন্ত চোখ দুটো নিভে গেল। টর্চের আলোয় রাজুকে পরিষ্কার দেখা গেল। রাজু আমাকে আর প্রণবেশকে ধাক্কা দিয়ে বিরাট এক লাফ মেরে নিচে নেমে অদৃশ্য হয়ে গেল। সবাইকে স্বাগত জানাই সুমন গল্পকথক চ্যানেলের আরও একটি নতুন গল্পের আসরে। আজ আমরা পাঠ করতে চলেছি মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প অলৌকিক জল্লাদ এর নবম ও অন্তিম পর্ব। শুরু করছি মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প অলৌকিক জল্লাদ এর নবম ও অন্তিম পর্ব। আজ রাতে পাড়ার একজনের বাড়িতে আমার নিমন্ত্রণ ছিল। আমি একা থাকি বলে মাঝে মাঝে নিমন্ত্রণ পাই। রাত মাত্র ৮টা। আকাশে ঘন মেঘ থমথম করছে। এখনই হয়তো বৃষ্টি নামবে। আমি তাড়াতাড়ি বাড়ির দিকে হাঁটতে লাগলাম। রাস্তা ঘোর অন্ধকার। কোনো রকমে অন্ধকারের মধ্যে দিয়ে সাঁতার কাটতে কাটতে বাড়ি এসে তালা খুলে ঢুকলাম। একতলার উঠোন পার হয়ে ডান দিকে দোতলায় উঠার সিঁড়ি। সবে অর্ধেক উঠেছি। উপরে সিঁড়ির ঘরে যেখানে সুব্বা থাকত সেখানে যেন কার পায়ের শব্দ শুনতে পেলাম। অবাক হলাম। তালা বন্ধ বাড়িতে কে কিভাবে আসতে পারে? থমকে দাঁড়িয়ে পড়লাম। চোর নয় তো? ছাদ দিয়ে উঠে এসেছে। ইস, রিভলভারটাও কাছে নেই। এদিকে সদর দরজাটাও ভুলে খুলে এসেছি। এখন ওপরে উঠব না পালাবো? রুদ্ধ নিঃশ্বাসে কয়েক মুহূর্ত ধরে ভাবলাম। আর ঠিক তখনই সিঁড়ির ওপরে নজর পড়ল। অন্ধকারের মধ্যে দুটো জ্বলন্ত চোখ আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। আমার গায়ের প্রত্যেকটি লোম খাড়া হয়ে উঠল। ও কার চোখ? কিছু ভেবে দেখবার আগেই দেখি চোখ দুটো নেমে আসছে। শুধু চোখ নয়, একটা ছেলের দেহ। সে দেহে এতটুকু মেদ নেই, মাংস নেই, হয়তোবা রক্তও নেই। শুধু কালো কুচকুচে চামড়া দিয়ে ঢাকা। চিনতে পারলাম নারকেলের মতো মাথাটা দেখে। রাজু সুব্বা? ৩ দিন পর কোথা থেকে রাজুর আবির্ভাব? কিন্তু কিন্তু এ কি সেই রাজু, না তার প্রেতাত্মা? দুটো সরু সরু হাত বাড়িয়ে রাজু এগিয়ে আসছে। আগে দুবার চেষ্টা করেছিল পেছন থেকে। এবার আর চুপি চুপি লুকিয়ে নয়, একেবারে সামনে, মুখোমুখি। পালাতে গেলাম, কিন্তু পা দুটো থরথর করে কেঁপে উঠল। আমি আর দাঁড়াতে পারছিলাম না। মৃত্যু নিশ্চিত জেনে আমি সিঁড়ির দেওয়ালে ঠ্যাস দিয়ে কোনো রকমে দাঁড়িয়ে রইলাম। কিছু করার নেই। রাজু মুখে একবার অদ্ভুত শব্দ করতে করতে ক্রমশ আমার দিকে এগিয়ে আসছে। ওর দুটো হাত তখন আমার গলার সামনে। আমি নিজের 2 হাত দিয়ে ওর সরু সরু হাত দুটো চেপে ধরতে গেলাম, কিন্তু বরফের ছুরির মতো ওর হাত দুটো আমার হাত অবশ করে দিল। আমি শেষবারের মতো চিৎকার করে উঠলাম, বাঁচাও! কাকে উদ্দেশ্য করে চেঁচালাম তা জানি না, তবে সাড়া পেলাম তখনই। সুশান্ত, তুমি কোথায়? বড্ড অন্ধকার যে। আমি চমকে উঠলাম। এ যে প্রণবেশের গলা। আমি দ্বিগুণ জোরে আবার চেঁচিয়ে উঠলাম, বাঁচাও! সঙ্গে সঙ্গে নিচ থেকে জোরালো টর্চের আলো এসে পড়ল সিঁড়ির ওপর। এ কি সুশান্ত, তুমি এখানে দাঁড়িয়ে? কি হয়েছে? হঠাৎ জ্বলন্ত চোখ দুটো নিভে গেল। টর্চের আলোয় রাজুকে পরিষ্কার দেখা গেল। রাজু আমাকে আর প্রণবেশকে ধাক্কা দিয়ে বিরাট এক লাফ মেরে নিচে নেমে অদৃশ্য হয়ে গেল। রাজু সুব্বাকে নিয়ে এই অলৌকিক কাহিনীও আমার ডায়েরিতে লিখে রেখেছি, তবে শেষটুকু লেখা হয়নি। পরের দিনই সবাই ফিরে এলো। সকলেই আমার এ কদিনের ঘটনা শুনল। ছোট ভাইয়ের স্ত্রী বলল, আমি তখনই বুঝেছিলাম ও ছেলেটা মানুষ নয়, সাংঘাতিক কিছু। যাক, খুব বেঁচে গেছেন। আমার স্ত্রী তখনও ভয়ে নির্বাক। তখনও 3 দিন ছুটি বাকি ছিল।
ভেবেছিলাম প্রণবেশকে নিয়ে এই 3টে দিন এখানেই কাটিয়ে যাব, কিন্তু সন্ধেবেলায় সেই ছেলেটা এসে খবর দিল সাধু আজও এসে বসেছে, এবার বাড়ির আরও কাছে। শুনে সবারই মুখ শুকিয়ে গেল। এ কি আমায় শেষ না করে এখান থেকে যাবে না? সেদিনই আমার স্ত্রী সুটকেস গুছিয়ে নিলেন, বললেন, আর নয়, কাল ভোরের ট্রেনেই কলকাতায় ফিরে চলো। ওসব পাহাড়ে তান্ত্রিকদের হাত থেকে সহজে নিস্তার পাওয়া যায় না। ভয়ে ভয়ে ভোরবেলাতেই একরকম পালিয়ে এলাম বলা চলে। যথাসময়ে ট্রেন এলো। তাড়াতাড়ি সামনে যে বগি পেলাম তাতেই উঠে পড়লাম। গার্ড হুইসেল দিল, সবুজ ফ্ল্যাগ দুলে উঠল। হঠাৎ নোটন চেঁচিয়ে উঠল, বাবা, দেখো দেখো সুব্বা। জানালা দিয়ে মুখ বাড়িয়ে দেখি একটা কঙ্কাল যেন অস্বাভাবিক জোর ছুটে আসছে ট্রেনটা ধরবার জন্যে। অন্তত পেছনের বগিতেও যদি উঠতে পারে। কিন্তু তখনই ট্রেন চলতে শুরু করে প্ল্যাটফর্ম ছাড়িয়ে গেল। রাজু অল্পের জন্য ট্রেনের নাগাল পেল না। প্রণবেশ বলল, সুব্বা তোমাকে ছাড়বে না দেখছি। নিরাপদে কলকাতায় পৌঁছেছি, কিন্তু এখনো সুস্থির হতে পারিনি। কি জানি রাজু আবার এখানেও এসে না পড়ে। এখানেই শেষ হচ্ছে মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প অলৌকিক জল্লাদ এর 9ম ও অন্তিম পর্বের পাঠ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। আপনারা যদি ভিডিওটি আমাদের পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই পেজটিকে একটি লাইক ও ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।